আজকের গভীর আলোচনায় স্বাগত। আজ আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত বই দি 48 লজ অফ পাওয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে কথা বলবো। মানে পঞ্চম সূত্রটা, খ্যাতির ওপর নাকি অনেক কিছু নির্ভর করে, আর তাই একে জীবনের মতো করে রক্ষা করতে হবে। আমরা আজ বইয়ের কিছু অংশ আর কিছু ঐতিহাসিক উদাহরণ এগুলো একটু ঘেঁটে দেখব। খ্যাতি আসলে কিভাবে তৈরি হয়, কিভাবে টেকে, বা ধরুন কিভাবে এটাকে কাজে লাগানো যায়। এমনকি এটাও দেখব যে কিভাবে অন্যের খ্যাতি নষ্ট করেও ফায়দা নেওয়া যায়। এই পঞ্চম সূত্রের ভেতরেই ডুব দেব আজ। একদম। খ্যাতিকে তো আসলে ক্ষমতার একটা অদৃশ্য স্তম্ভ বলা যায়, তাই না? এটা দেখা যায় না, কিন্তু এর জোরটা এনর্ম, মানে অসম্ভব। এটা মানুষের মনে আপনার বিষয়ে একটা ধারণা গেঁথে দেয়। আর সেই ধারণাটাই কিন্তু পরে তাদের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে। এমনকি আপনি যখন সেখানে নেই, তখনও। আজকের আলোচনায় আমরা এই খ্যাতির শক্তি আর এর দুর্বল দিকগুলো নিয়ে কথা বলবো। তাহলে শুরুতেই আসা যাক, ক্ষমতার জন্য এই খ্যাতি ঠিক কতটা জরুরি। বইতে লেখক বলছেন এটা নাকি সোনার মতো, জমিয়ে রাখতে হয়, খুব যত্ন করতে হয়। হ্যাঁ, একবার যদি এটা হাতছাড়া হয়ে যায় বা ধরুন নষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ঠিক। আরেকটা জরুরি বিষয় হল, খ্যাতি একবার দাঁড়িয়ে গেলে সেটা আপনার হয়ে কথা বলে। মানে আপনার দূত হিসেবে কাজ করে। লোকে আপনার সাথে মেশার আগেই আপনার খ্যাতি শুনে আপনার সম্পর্কে একটা আইডিয়া করে ফেলে। হুম। আর সেই আইডিয়াটাই হয়তো ঠিক করে দেয় তারা আপনার সাথে কেমন ব্যবহার করবে, তাই তো? ঠিক তাই। এজন্যই বলা হয়, খ্যাতি ছাড়া ক্ষমতা টিকিয়ে রাখাটা বেশ কঠিন, বেশ কঠিন। আচ্ছা, খ্যাতি তৈরির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? বইতে তো দারুণ কিছু উদাহরণ আছে। যেমন ধরুন চীনের সেই বিখ্যাত স্ট্র্যাটেজিস্ট চু কো লিয়াং, যাকে লোকে ডাকত স্লিপিং ড্র্যাগন বলে। তিনি নাকি তার বুদ্ধির খ্যাতিটা এমনভাবে ছড়িয়েছিলেন যে শত্রুরা লড়াইয়ের আগেই মনে মনে কিছুটা দমে যেত। হ্যাঁ, তার খ্যাতিটাই যেন ছিল তার সবথেকে বড় অস্ত্র। একটা অদৃশ্য বর্মের মতো কাজ করত। আবার অন্যদিকে ক্যাসানোভার কথা ভাবুন। তিনি নিজেকে এমন একজন ইররেসিস্টেবল প্রেমিক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন যে তার এই নামডাকটাই নতুন মানুষের কাছে যাওয়ার রাস্তা খুলে দিত। শোনা যায় নারীরা নাকি তার এই খ্যাতির টানেই তার ক্ষমতার রহস্য জানতে আগ্রহী হতেন, তার কাছে আসতে চাইতেন। খ্যাতি এখানে একটা চুম্বকের মতো কাজ করেছে। তার মানে খ্যাতি সবসময় সত্যি হওয়ার দরকার নেই, বানিয়েও তোলা যায়। অনেক সময় তো বটেই, যেমন ক্রিস্টোফার কলাম্বাস। উনি তো খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন, তাই না? কিন্তু পরিচয় দিতেন ইটালির এক সম্ভ্রান্ত বংশের লোক হিসেবে। হ্যাঁ, আর এই বানানো পরিচয়টাই কিন্তু তাকে স্পেনের রাজার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছিল, আর তার সেই বিখ্যাত সমুদ্রযাত্রার জন্য টাকা জোগাড় করতেও সাহায্য করেছিল। এটা দেখায় যে মানুষ প্রায়শই বাইরের চাকচিক্য দেখেই প্রভাবিত হয়। হুম, তার মানে খ্যাতি তৈরির জন্য নির্দিষ্ট কোনো একটা গুণের উপর ফোকাস করাটা জরুরি। একদম। সেটা হতে পারে আপনার বুদ্ধি, আপনার আকর্ষণ, সাহস, বা ধরুন সততা, এমনকি উদারতাও। সেই বিশেষ গুণটাই আপনার আইডেন্টিটি হয়ে ওঠে। আর মজার ব্যাপার কি জানেন? কেউ যদি একবার সৎ হিসেবে পরিচিত হয়ে যায়, তখন সেই ইমেজের আড়ালে অনেক কিছুই করা সম্ভব, যা অন্যেরা হয়তো সহজে ধরতেও পারবে না। চুকো লিয়াংয়ের মতো। তার বুদ্ধির খ্যাতি এত বেশি ছিল যে লোকে তার ঝুঁকিপূর্ণ চালগুলোও মেনে নিত। ঠিক। খ্যাতি একটা বিশ্বাস তৈরি করে। তার মানে খ্যাতি সবসময় পজিটিভ হতে হবে এমন কোনো কথা নেই। যেমন পিটি বার্নাম, সেই সার্কাসওয়ালা, তিনি তো মনে করতেন লোকের চোখে পড়াটাই আসল কথা, ভালো হোক বা মন্দ। হ্যাঁ, তার ফিলোসফি ছিল লোকে আপনাকে নিয়ে কথা বললেই হলো। উপেক্ষা করার চেয়ে কুখ্যাত হওয়াও নাকি ভালো। যে কোনো পাবলিসিটি কাজের। ইন্টারেস্টিং। ব্যাপারটা অনেকটা তাই। খ্যাতি মানে হল মানুষের মনে আপনার একটা জায়গা করে নেওয়া। সেটা ভালো না খারাপ, তা হয়তো পরিস্থিতির উপর নির্ভর করে। আবার দেখুন, উদারতা দেখিয়েও কিন্তু দারুণ খ্যাতি বানানো যায়। যেমন পিয়েত্রো আরেতিনো বা ব্যারন ডি রথশাইল্ড। তারা প্রচুর টাকা পয়সা বিলিয়ে সমাজে নিজেদের প্রভাব আর সম্মান দুটোই বাড়িয়েছিলেন। তাদের এই দানের খ্যাতিটাই তাদের ক্ষমতার কাছাকাছি নিয়ে গেছিল। তার মানে আসল কথা হলো কৌশলটা, নিজের একটা ইমেজ তৈরি করা। একদম। কৌশল ব্যবহার করে নিজের পরিচিতি বা ইমেজটাকে গড়ে তোলা। আচ্ছা, খ্যাতি তো না হয় তৈরি হলো, কিন্তু এটাকে বাঁচিয়ে রাখাটা,
মনে হয় আরও কঠিন, তাই না? বইতে বলছে খ্যাতি যখন নতুন তখন নাকি খুব ঠুনকো থাকে, কাচের মতো। ঠিক তাই, একদম ঠিক বলেছেন। প্রাথমিক অবস্থায় খ্যাতি ভীষণ নাজুক থাকে। চু কো লিয়াং এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন। তিনি জানতেন একবার যদি খ্যাতিতে দাগ লাগে সেটা মোছা খুবই মুশকিল। তাই একদম শুরুতে খ্যাতিকে রক্ষা করার জন্য অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়। কিন্তু খ্যাতি যদি একবার শক্তপোক্ত হয়ে যায়, তখনও কি একই রকম থাকতে হবে? মানে সবসময় ডিফেন্সিভ? না, তখন কৌশলটা একটু বদলাতে হয়। খ্যাতি যখন প্রতিষ্ঠিত বেশ মজবুত, তখন ছোটখাটো ভিত্তিহীন গুজব বা আক্রমণে উত্তেজিত হওয়াটা বোকামি। মানে বেশি গা করলে লোকে ভাববে আপনি নিজেই আনসিওর। ঠিক তাই, অতিরিক্ত আত্মপক্ষ সমর্থন করলে মনে হবে আপনি বুঝি নিজের খ্যাতি নিয়ে নিজেই সন্দিহান। তখন স্থির থাকতে হবে, চুপচাপ। এমন একটা ভাব দেখাতে হবে যেন কিছুই আপনাকে ছুঁতে পারছে না। এটা আপনার আত্মবিশ্বাস আর আপনার খ্যাতির গভীরতা দুটোই দেখায়। আচ্ছা আচ্ছা, খ্যাতি বাঁচানোর জন্য আরেকটা কৌশলের কথাও তো আছে বইটাতে, মানে নিজের হাত পরিষ্কার রাখা, দরকার হলে অন্য কাউকে ব্যবহার করা। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের কথা বলা হয়েছে। তিনি নাকি তার সেক্রেটারি লুই হাউকে দিয়ে অনেক পলিটিক্যাল ডার্টি ওয়ার্ক করাতেন। হ্যাঁ, এটা বেশ কমন একটা ট্যাকটিক। হাউ সব কঠিন বিতর্কিত কাজগুলো সামলাতেন, আর রুজভেল্টের গায়ে কোনো আঁচড় লাগত না। তার যে সততার ইমেজটা ছিল সেটা একদম নিখুঁত থাকত। এটাকে কি ক্যাটের থাবা ব্যবহার করা বলে? মানে বলির পাঠা বানানো? হ্যাঁ, অনেকটা সেরকমই। মূল উদ্দেশ্য হলো নিজের ইমেজটাকে একদম পরিষ্কার রাখা, যদিও কাজটা হয়তো অন্য কেউ করছে পর্দার আড়ালে। আরেকটা জরুরি বিষয় হলো গোপনীয়তা। বালতাসার গ্রাসিয়ান একটা দারুণ কথা বলেছেন। কি সেটা? খ্যাতি যা দেখা যায় তার চেয়ে বেশি নির্ভর করে যা লুকানো থাকে তার ওপর। মানে নিজের দুর্বলতা, নিজের ভুল বা ধরুন আপত্তিকর দিকগুলো, এগুলো যত গোপন রাখা যায় খ্যাতি তত বেশি নিরাপদ থাকে। কিন্তু সবসময় নিজেকে একদম নিখুঁত দেখানোটাও কি বিপজ্জনক নয়? বইয়ে পড়ছিলাম বেশি পারফেক্ট ইমেজ নাকি অন্যদের মনে হিংসা তৈরি করে। এটা একটা দারুণ পয়েন্ট তুলেছেন। মানুষ তো আসলে নিখুঁত মানুষদের থেকে একটু দূরেই থাকতে চায়, তাই না? কারণ তাদের পাশে নিজেদের কেমন যেন ছোট মনে হয়। তাই মাঝে মাঝে নিজের কিছু ছোটখাটো ভুল বা দুর্বলতা দেখানোটা মনে হয় ভালো। এতে অন্যরা আপনার সাথে একটু কানেক্ট করতে পারে, আপনাকে একটু মাটির মানুষ মনে করে। যেমন আর্চবিশপ ডি রেডস, তিনি কার্ডিনাল হওয়ার পর নাকি নিজের যোগ্যতার চেয়ে ভাগ্যকে বেশি ক্রেডিট দিয়েছিলেন। হ্যাঁ, যাতে অন্যরা তাকে নিয়ে কম জেলাস ফিল করে। এটা এক ধরনের স্ট্র্যাটেজিক মডেস্টি আর কি, কৌশলগত বিনয়। স্যার ওয়াল্টার র্যালের মতো খুব প্রতিভাবান মানুষদের ক্ষেত্রে এই হিংসাটা কি আরও বেশি হয়? হওয়ারই কথা। কারণ র্যালের মতো মানুষদের যে গুণ, সেটা তো সাধারণ মানুষ চেষ্টা করেও পায় না। তাই তাদের প্রতি হিংসাটাও হয় খুব তীব্র। তাদের জন্য বুদ্ধিমানের কাজ হলো নিজেদের প্রতিভার ঔজ্জ্বল্য কিছুটা কমিয়ে দেখানো, বা সাধারণ মানুষের মতো কিছু ভুল করার ভান করা। এতে হিংসার আঁচটা কিছুটা কমে আসে। হ্যাঁ, কিছুটা হলেও। খ্যাতি রক্ষা করার জন্য এটাও একটা জরুরি দিক। এবার একটু খ্যাতি ব্যবহারের দিকে আসি। খ্যাতি কিভাবে একটা অস্ত্র হতে পারে? চুখলিয়াংয়ের উদাহরণ তো আগেই বললাম। তার বুদ্ধির খ্যাতি শত্রুদের ভয় পাইয়ে দিত। একদম। খ্যাতি হলো আপনার হয়ে যুদ্ধ করার মতো একটা নীরব সৈন্য। ক্যাসানোভার কথাই ধরুন, তার খ্যাতি নারীদের টানত, যা তার সোশ্যাল সার্কেল বাড়াতে বা উদ্দেশ্য হাসিল করতে সাহায্য করত। আবার ধরুন কেউ যদি খুব সৎ হিসাবে পরিচিত হন, তিনি তো এই খ্যাতির সুযোগে এমন কাজও করতে পারেন যা অন্যরা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যেত। মানে মানুষ তার খ্যাতির কারণে তাকে সন্দেহের চোখেই দেখবে না। ঠিক, খ্যাতির কারণে তাকে একটা ছাড় দিয়ে দেবে। তাহলে তো উল্টোটাও সত্যি। মানে অন্যের খ্যাতি নষ্ট করাটাও একটা পাওয়ারফুল ট্যাকটিক, বিশেষ করে যখন প্রতিপক্ষের ক্ষমতা বেশি। অবশ্যই, এটা ক্ষমতার খেলায় খুব পুরনো একটা চাল। যখন সামনাসামনি লড়াইয়ে জেতা মুশকিল, তখন প্রতিপক্ষের সবচেয়ে দামি জিনিস, তার খ্যাতি, সেটাতেই ঘা দেওয়া হয়। পিটি বর্নাম নাকি তার ক্যারিয়ারের শুরুতে কম্পিটিটার্সদের দুর্বল করতে এই কৌশল ব্যবহার করতেন। কিন্তু এটা নিশ্চয়ই খুব সাবধানে করতে হয়, মানে রিস্কি তো বটেই। অত্যন্ত সাবধানে, কারণ অন্যের দিকে কাঁদা ছুটতে গেলে নিজের হাতেও তো কাদা লাগার ভয় থাকে, তাই না? যদি লোকে ধরে ফেলে যে আপনি গুজব ছড়াচ্ছেন বা কুৎসা রটাচ্ছেন, তাহলে আপনার নিজের খ্যাতি শেষ হয়ে যেতে পারে। আক্রমণটা হতে হবে খুব ইনডাইরেক্ট, খুব কৌশলী। গুজব ছড়ানোটা মনে হয় খ্যাতি নষ্ট করার সবচেয়ে ক্লাসিক উপায়গুলোর একটা।
যেমন হাইলে সেলাসির প্রতিপক্ষ রাসগুকসা নাকি তার বিরুদ্ধে ক্যাথলিক ধর্মপ্রচারের গুজব ছড়িয়েছিলেন। ইথিওপিয়ার মতো দেশে এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কারণ ইথিওপিয়া ছিল অর্থোডক্স খ্রিস্টান প্রধান দেশ। এই গুজবটা সেলাসির পজিশন দুর্বল করার একটা চেষ্টা ছিল। গুজব হল খ্যাতির মানে অদৃশ্য শত্রু। আর একটা সুখু উপায় হল কাউকে ইগনোর করা, গুরুত্ব না দেওয়া। গ্রাসিয়ান এটাকে বলেছেন বিস্মৃতি। বিস্মৃতি সেটা কেমন? যখন আপনি কাউকে বা তার কাজকে কোনো রকম পাত্তাই দেন না, তখন ধীরে ধীরে অন্যের চোখেও তার গুরুত্ব কমে যায়। এটাও এক ধরনের সাইলেন্ট অ্যাটাক, যা অন্যের খ্যাতিকে ক্ষয় করে দেয়। আচ্ছা, খ্যাতি কি সবসময় ভালো? মানে খ্যাতির কারণেও কি বিপদ আসতে পারে? অবশ্যই পারে। খুব ভালো পয়েন্ট। যেমন এথেন্সের সেই বীর থেমিস্টোক্লেস। তার কি হয়েছিল? তার খ্যাতি আর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে এথেন্সের লোকেরা ভয় পেয়ে যায়। তাদের মনে হয়েছিল থেমিস্টোক্লিস হয়তো ক্ষমতা দখল করে নেবেন। শেষ পর্যন্ত তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভাবুন, তার অসম্ভব খ্যাতিটাই তার জন্য বিপদ ডেকে আনল। আবার নিজের কথা বা কাজের ভুলেও তো খ্যাতি নষ্ট হতে পারে, যেমন রোমান বীর কোরিওলেনাস। হ্যাঁ, কোরিওলেনাস যুদ্ধক্ষেত্রে ছিলেন অসাধারণ বীর, কিন্তু রাজনীতিতে এসে তিনি সাধারণ মানুষদের খুব তাচ্ছিল্য করতেন, খুব উদ্ধত কথা বলতেন। ফলশ্রুতি তার সেই বীরের খ্যাতি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাকেও শেষে নির্বাসনে যেতে হয়। নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারেননি, আর তাতেই সব শেষ। আর হিংসা, হিংসা যে খ্যাতির শত্রু সে ব্যাপারেও তো বইতে বলা হয়েছে। কোসিমোদি মেডিসিন মতো মানুষদের নাকি সবসময় ভয়ে ভয়ে থাকতে হতো। একদম। মেডিসি পরিবারের মতো যারা অংশনান, ক্ষমতার ধনসম্পদের মালিক ছিলেন, তাদের সবসময় এই ভয়টা ছিল যে তাদের সাফল্য অন্যদের মধ্যে ভয়ানক হিংসার জন্ম দেবে। আর হিংসা তো মানুষকে অন্ধ করে দেয়, ধ্বংসাত্মক করে তোলে। তাই খ্যাতি যেমন গড়তে হয়, তেমনি সেই খ্যাতির কারণে যে হিংসা তৈরি হয় তা থেকেও নিজেকে বাঁচিয়ে চলতে হয়। আরেকটা বিপদের কথাও বলা হয়েছে, ছোট বা দুর্বল শত্রুকে অবহেলা করা। হ্যাঁ, এটাও খ্যাতি রক্ষার সঙ্গেই জড়িত। কারণ আজ যে দুর্বল, কাল সে শক্তিশালী হয়ে আপনার উপর প্রতিশোধ নিতে পারে। তখন সে হয়তো আপনার খ্যাতির এমন ক্ষতি করবে যা আপনি ভাবতেও পারেননি। যেমন সিজার বর্গিয়া। শুরুতে ইতালির শাসকরা তাকে পাত্তাই দেয়নি। কিন্তু পরে তিনি তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। একদম। তাই কোনো সম্ভাব্য বিপদকেই ছোট করে দেখা ঠিক নয়, যখন আপনার খ্যাতি ঝুঁকির মধ্যে আছে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ক্ষমতার এই জটিল খেলায় খ্যাতি আসলে একটা অমূল্য সম্পদ, তাই না? একে খুব যত্ন করে তৈরি করতে হয়, রক্ষা করতে হয়, প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও, আর ব্যবহার করতে হয় খুব দক্ষতার সাথে। সারসংক্ষেপ এটাই। খ্যাতি আপনাকে যেমন অবিশ্বাস্য ক্ষমতা দিতে পারে, তেমনি সামান্য একটা ভুলে সেটা চুরমার হয়ে যেতে পারে। এটা অর্জন করা যেমন কঠিন, রক্ষা করাটা হয়তো তার চেয়েও বেশি কঠিন। এর শক্তি যেমন বিরাট, তেমনি এটা খুব ভঙ্গুরও। ক্ষমতার এই অস্ত্রটা ব্যবহার করার জন্য তাই চূড়ান্ত বিচক্ষণতা দরকার। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ক্ষমতার এই খেলায় খ্যাতি যেখানে এত গুরুত্বপূর্ণ, সেখানে এই খ্যাতির কতটা আসল হওয়া প্রয়োজন, নাকি এটা পুরোটাই একটা মুখোশ, যা দরকার মতো পড়া যায় আবার খুলে ফেলা যায়? ভাবনার বিষয় কিন্তু।